নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো ভোপাল মধ্যপ্রদেশের একটা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। স্মিতা শর্মা একটি সরকারি স্কুলের ভাইস প্রিন্সিপালের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল আর সে কোমায় চলে যায়। ভোপাল গগন শর্মা একটা ব্যাংকে কাজ করে আর তার স্ত্রী স্মিতা শর্মা হলেন একটি সরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল। এই দুজনের একটি 7 বছরের মেয়ে আছে রিমা, আর গগনের মা সাবিত্রী শর্মাও তাদের সঙ্গেই থাকে। বাইরে থেকে এটি একটি শিক্ষিত উচ্চবিত্ত পরিবার বলেই মনে হয়, কিন্তু সত্যিটা হলো যে গগন আর স্মিতার মধ্যে বিয়ে মোটামুটি ভেঙেই গিয়েছে। আর তারপর আসলো সেই দিন 23শে জুলাই 2012। প্রতিদিন স্কুটারে করে যাওয়া স্মিতা সেদিন গাড়ি নিয়ে যাবে বলে ঠিক করে স্কুল সিহরেই, যা ভোপালের কাছে। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভোপাল সিহর রোডে স্মিতাকে নিজের গাড়িতেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার গলা কেটে দেওয়া হয়েছিল। তাকে সাথে সাথে ভোপালের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে জীবন মৃত্যুর লড়াই চলে। আর তার কিছুক্ষণ পর স্মিতা কোমায় চলে যায়। গগন, তার মা সাবিত্রী আর তাদের মেয়ে রিমা সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছয়। স্মিতার মা বাবা আর খুড়তুতো ভাইও হসপিটালে এসে যায়। পুলিশের তদন্ত শুরু হয়ে যায়। পুলিশ স্মিতার মোবাইল ফোন দুর্ঘটনার দিন পায়নি। পরের দিন তারা সেই মোবাইল ফোন ভাঙাচোরা অবস্থায় দুর্ঘটনাস্থলের পাশে একটা ঝোপের মধ্যে পায়, যেখানে স্মিতাকে গাড়ির মধ্যে পাওয়া গিয়েছিল। ফরেন্সিক টিম গাড়িটাকে পরীক্ষা করে আর তারা 2 ধরনের চুলের নমুনা আর 2টি আলাদা আলাদা রক্তের নমুনা পায়। তার সাথে এটাও অনুমান করা হয় সব মিলিয়ে মোট 3 জন হামলাকারী ছিল। আশ্চর্যের ব্যাপার হলো স্মিতাকে ড্রাইভারের সিটে নয়, প্যাসেঞ্জার সিটে পাওয়া গিয়েছিল। তার থেকে এটা আন্দাজ করা যায় যে চালক হয়তো স্মিতার পরিচিত কেউ ছিল। সমস্ত অভিযোগ আর সন্দেহের আঙুল গগন শর্মার দিকেই ওঠে। পুলিশ এই বিষয়ে তথ্য পায় যে গগন মদ খেত আর প্রায় স্মিতাকে মারত আর তাকে প্রাণে মারারও হুমকি দিয়েছিল। যখন পুলিশ সামনাসামনি তাকে প্রশ্ন করে, তখন গগন এই হামলার ব্যাপারে স্পষ্ট অস্বীকার করে। সে স্বীকার করে যে তার আর স্মিতার মধ্যে সিরিয়াস ঝগড়া হতো। ঝগড়ার কারণ স্মিতা আর তার মা সাবিত্রীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে। গগন এটাও বলে যে সে স্বার্থপর আর সে তার নিজের জীবনকে এই ধরনের অপরাধ করে বরবাদ করবে না। সে পুলিশকে আরও বলে যে গাড়িতে স্মিতাকে পাওয়া গিয়েছিল সেই গাড়ি সে নিজের ব্যাংক থেকে লোন নিয়ে কিনে দিয়েছিল। তারপর পুলিশ এটা জানতে পারে যে স্মিতাকে তার কলিগ শৈলজার ড্রাইভার রমেশ গুপ্তা ড্রাইভিং শিখিয়েছিল। রমেশ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পুলিশ সেখান থেকে কিছুই পায় না। তখনই স্মিতার ফোন রেকর্ড খুঁজে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া যায়। একটা নাম্বার ছিল যার সঙ্গে স্মিতা শেষবার কথা বলেছিল, আর সেই দিন থেকে গত 6 মাসে স্মিতার সেই নাম্বারের সঙ্গে অনবরত কথা হতো। এই নাম্বারের শেষ লোকেশন সেই এলাকাতেই দেখাচ্ছিল যেখানে স্মিতার গাড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু সেই নাম্বার সেদিন থেকেই সুইচ অফ ছিল। খোঁজ পাওয়া যায় যে সেটি কোনো এক ভুবন সিং এর নাম্বার। পুলিশ স্মিতার সমস্ত পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ভুবন সিং এর নাম কেউ শোনেনি। কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলাকালীন স্মিতার বাবা মার কাছ থেকে এটা জানা যায় যে 8 বছর আগে যখন স্মিতা কুমারী ছিল, তখন তাকে একটা স্কুলের চাকরি ছাড়তে হয়েছিল, কারণ সেখানকার এক শিক্ষকের সাথে স্মিতার বড়সড় ঝামেলা হয়েছিল। সেই শিক্ষকের নাম ছিল কপিলনাথ। এরপর স্যার, যতক্ষণ না আমরা এই নতুন অ্যাঙ্গেল কপিলনাথের থেকে কিছু পাচ্ছি, ততক্ষণ আমাদের প্রাইম সাসপেক্ট গগন শর্মাই থাকবে। 8 বছর আগে এই মন্দিরা দেবী স্কুলে কপিলনাথ স্মিতার কলিগ ছিল। 8 বছর আগে স্মিতার বিয়েও হয়নি। হতে পারে তখনকার শত্রুতা এখন মেটাচ্ছে। গভীর শত্রুতা ছিল দুজনের মধ্যে। জানি না স্যার কি নিয়ে এত ঝামেলা হয়ে থাকবে, কিন্তু স্মিতাকেই তো স্কুল ছাড়তে হয়েছিল। আমি তো এটাই বলবো যে স্মিতার আমার মধ্যে কোনো বন্ধুত্ব তো ছিলই না, আমাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। কিন্তু এটা তো 8 বছর আগের কথা। তারপর থেকে আমার ওর সাথে কোনোদিনই দেখা হয়নি। ব্যাপারটা কি? কি বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল? ও টেম্পোরারি ছিল আর আমি পার্মানেন্ট। ও সব রকম চেষ্টা করেছিল, এমনকি আঙুল তুলতেও ছাড়িনি। ও যেন তেন প্রকারে পার্মানেন্ট হতে চেয়েছিল। কি ধরনের দোষারোপ দিয়েছিল সে আপনার উপর? এটাই যে আমি ভালো টিচার নই, আমি ভালো পড়াতে পারি না, পেপার লিক করি, প্রাইভেট টিউশন দিই। গাদা খানেক অভিযোগ আমার উপরে, আর সবকটাই ভুল। শর্মা, 6 মাসের সমস্ত ফোন রেকর্ড বের করো, আর এর জীবনের পুরো ইতিহাসটা আমার টেবিলে চাই। ইয়েস স্যার। হ্যাঁ ইন্সপেক্টর, কপিলনাথ আর স্মিতা প্রায়ই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতো। কি নিয়ে? স্মিতা বলতো কপিল সিনসিয়ার নয়, আর কপিল বলতো স্মিতা ওভার স্মার্ট। এই বিষয় নিয়ে প্রায়ই ওরা আমার কাছে অভিযোগ করতো। ওদের মধ্যে কি আর অন্য কোনো সম্পর্ক ছিল? মানে এই লড়াই করা ছাড়া আর কিছু, যার কারণে এই বিষয়টা আরো গম্ভীর হতে পারে? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ এই ব্যাপারে সত্যিই আমি কিছুই জানি না। কিন্তু হ্যাঁ, আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে দুজনের মধ্যে ঝগড়া ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। স্মিতা শর্মা মানে স্মিতা নাগরকে রিজাইন করার জন্য বলা হয়েছিল? স্মিতা আমাদের এখানে একটি টেম্পোরারি পজিশনে ছিল। যখন ওই পজিশনে কাজ শেষ হয়ে যায়, তখন আমরা স্মিতাকে রিলিভ করে দিই।
স্যার মনে হয় এই স্মিতা আর কপিলের মধ্যে স্কুল সংক্রান্ত ঝামেলা ছাড়া কিছু ছিল না, তাও 8 বছর আগে শেষ হয়ে গেছে। কপিল ঘৃণা করত স্মিতাকে। এটাও হতে পারে যে 8 বছর পর সে সুযোগ পেয়েছে তার নিজের ঘৃণা, রাগ প্রতিশোধ নেওয়ার, বা কাউকে পেয়েছে যে স্মিতার শত্রু তাকে খুব ঘৃণা করে। ওই যে কথায় আছে না, তোমার শত্রু এখন আমারও শত্রু, বা শত্রু শত্রু বন্ধু। সরি স্যার, এই স্মিতা শর্মার কেসে কপিলনাথকে জড়ানোর মতো কোনো ক্লু সামনে আসছে না। প্রতিদিন স্কুটার নিয়ে যেত, শুধু সেদিন গাড়ি নিয়ে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। স্কুল থেকে বেরোনোর আগে ফোনে স্মিতার কারোর সাথে কথা হয়েছিল। হ্যালো, স্মিতার আর গগনের সম্পর্ক মোটামুটি ভেঙেই গিয়েছিল। হতে পারে স্মিতার কোনো অ্যাফেয়ার রয়েছে, এমন অ্যাফেয়ার যা কিনা তার কাছে অনেক বেশি মূল্যবান। হতে পারে সেদিন প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল, যার পরিণতি হলো এটা। শর্মা, ওই নম্বরটা 44477789। তার IMEI ট্র্যাকিং এর কোনো খবর আছে? এখনো আসেনি স্যার। ডক্টর কি ইমপ্রুভমেন্ট হয়েছে প্লিজ আমায় বলুন। আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে আপনার ওয়াইফ মিস্টার শর্মা। এটা খুবই আশ্চর্যের কথা। ভাইটাল প্যারামিটারস এখন প্রায় নর্মাল হয়ে গেছে। এই ভাইটাল প্যারামিটার নিয়ে আমি কি করব? আচার বানাবো নাকি? ডক্টর আপনি এটা বলুন যে ও কোমা থেকে কবে বেরোবে? আপনি একজন এডুকেটেড মানুষ, সো প্লিজ বিহেভ লাইক ওয়ান। আর তাও যদি আপনার মনে হয় আপনি আপনার ওয়াইফকে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। আর কেউ যদি বলে যে তুড়ি বাজিয়ে কাউকে কোমা থেকে বার করে আনবে, তাহলে আমি প্রফেশনই ছেড়ে দেবো। দিনরাত আমরা পরিশ্রম করছি আর আপনি বলছেন? পাপা, মাম্মি কবে আসবে? জানি না সোনা, ডক্টর বলেছে যে আরো একটু সময় লাগবে। মাম্মির সাথে এরকম কে করেছে? জানি না পাপা, সোনা। তুমি মাম্মিকে ভালোবাসো না তাই না? সেরকম নয় সোনা। কখনো কখনো দুজন মানুষের মধ্যে কিছু ঠিক হয় না, তারা প্রতি কথায় ঝগড়া করে, তাদের চিন্তা ভাবনাও মেলে না। আর এই ভালোবাসা খুব জটিল ব্যাপার। তুমি যখন বড় হয়ে যাবে তখন সব বুঝবে। আর হ্যাঁ, যদি দুজন একে অপরের সম্বন্ধে এরকম ভাবে, ঝগড়া করে, তার মানে এই নয় যে তারা তাদের সন্তানকে ভালোবাসে না। তারা নিজেদের সন্তানকে খুব ভালোবাসে। এখন তুমি ঘুমিয়ে পড়ো। স্মিতা এখনো কোমায় রয়েছে। খুনের চেষ্টায় তার উপর হওয়া হামলা রহস্যের চাদরে ঢাকা রয়েছে। পুলিশ এখনো সেরকম কোনো প্রমাণ বা তথ্য জোগাড় করতে পারেনি যা হামলাকারীদের দিকে ইঙ্গিত করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেন? এই হামলার পিছনে কারণ কি ছিল? পুলিশের কাছে শুধু এখন একটাই আশা ছিল, সেই রহস্যজনক কলারের হ্যান্ডসেটের ট্র্যাকিং। তাদের আশা ছিল যে সিম কার্ড ফেলার পরও হয়তো সেই ব্যক্তি সেই হ্যান্ডসেটই ব্যবহার করছে, আর এই ট্র্যাকিং তাদেরকে হয়তো হামলাকারী পর্যন্ত পৌঁছে দেবে। স্যার, সার্ভিস প্রোভাইডার ফোন করেছিল। 44477789 যে নাম্বারটা, সেই হ্যান্ডসেটটা এখনো ইউজ হচ্ছে। কোন নম্বর অ্যাক্টিভেট রয়েছে? লোকেশন কি? থুনার কোনো সিদ্ধেশ্বর গুপ্তা। ঠিকানা আছে? হ্যাঁ স্যার, ফোন করব? না শর্মা, আমরা ফোন করব না, নিজেরাই যাব।
সিদ্ধেশ্বর, আমি 44477879 আপনার নাম্বার? আগে হ্যাঁ, কোথায় আপনার মোবাইল ফোন? কবে থেকে এটা ব্যবহার করছেন? এই 2-3 বছর ধরে করছি। এছাড়া আর কোনো নাম্বার আপনি মোবাইলে ইউজ করেন কি? আগে না, একটাই মোবাইল, একটাই নাম্বার। আর কেউ আপনার এই মোবাইল ব্যবহার করে? হ্যাঁ, আমার ছেলে মাঝে মাঝে ব্যবহার করে। কোথায় আপনার ছেলে? কি করে? নাম কি তার? আগে এখন তো বাড়িতে নেই, গাড়ি চালায়। ওর নাম রমেশ, রমেশ গুপ্তা। রমেশ? আগে যে ওই স্কুল টিচার শৈলজা সিং এর গাড়ি চালায়? আগে হ্যাঁ। আপনি কিভাবে চিনলেন? এখন তো ওকে ভালো করে চিনতে পারছি। এটা বলুন, এখন আপনার ছেলে কোথায় আছে? ও তো নিজের বাগদত্তা মমতার সঙ্গে দেখা করতে গেছে। কাল গেছে, এখনো তো ফেরেনি। স্যার, ওর ফোনও সুইচড অফ আছে। ব্যাপার কি ইন্সপেক্টর বাবু, হয়েছেটা কি? সেটাই তো আমরাও জানার চেষ্টা করছি যে কি হয়েছে। আপনি তাড়াতাড়ি মমতার ঠিকানা বলুন। এই ঘটনায় ড্রাইভারের কি হাত থাকতে পারে শর্মা? ও স্মিতা শর্মাকে ড্রাইভিং শেখাচ্ছিল। তাহলে ওকে মারতে চাইলো কেন? হতে পারে ওকে দিয়ে কাজ করানো হয়েছে, চালটা অন্য কেউ চেলেছে। মমতা এখানেই থাকে? হ্যাঁ, আমি ওর বাবা। এখনো কোথায় আছে? কালকেই দেখা করে গেছে ও। কিছু হয়েছে নাকি? এখনো কোথায়? থুনায় থাকার কথা, এটাই তো কাল বলে গেল। মিথ্যা কথা বলছো না তো? হাত জোড় করছি স্যার, বলুন না রমেশ কি করেছে? অপরাধ করেছে, অনেক বড় অপরাধ। এরকম বলবেন না স্যার, 1 সপ্তাহ পর আমার মেয়ের সাথে ওর বিয়ে। ও খুব ভালো ছেলে স্যার। রমেশের ফোন বন্ধ, রাত থেকে বেপাত্তাও, না এখানে এসেছে না বাড়িতে। কোথায় রমেশ? কিছু জানলে নিশ্চয়ই বলতাম। শর্মা, বাড়ির বাইরে 2জন কনস্টেবলের ডিউটি লাগিয়ে দাও, আরেকজন লেডি কনস্টেবল। আচ্ছা স্যার। যদি রমেশের ফোন আসে বা সে এখানে আসে, তাহলে তোমরা ওকে কিছু বলবে না যে আমরা তাকে খুঁজছি, শুধু আমাদের জানিয়ে দেবে সে কোথায় আছে। শর্মা, চলো। মমতা, তোকে ও কিছু বলেছে? সত্যি কথা বল, তুই ওর সম্পর্কে আরো কিছু জানিস না তো? না বাবা, আমি কিচ্ছু জানি না, ও আমায় কোনো কিছু বলেনি। হে ভগবান, কি জানি কি করেছে ছেলেটা। স্যার, ও কিছু চুরি করেনি, প্রমাণ লোপাট করার চেষ্টাও করেনি, শুধু ক্রাইম সিনে মোবাইল ফোনটাকে ভেঙে রেখে চলে গেছে। স্মিতা হয়তো কারোর সম্বন্ধে এমন কিছু জানতো যা সেই ব্যক্তির ক্ষতি করতে পারত। হতে পারে সে রমেশকে টাকা দিয়েছে স্মিতাকে মেরে ফেলার জন্য। হতে পারে স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রমেশ গুপ্তা, স্মিতা শর্মার কলিগ শৈলজার ড্রাইভার, যে স্মিতাকে ড্রাইভিং শিখিয়েছিল। এবার সেই অ্যাটেম্প টু মার্ডার কেসটার প্রাইম সাসপেক্ট হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এটাই ভাবছিল যে শেষমেশ রমেশের সঙ্গে স্মিতার কি শত্রুতা হতে পারে, সে তার প্রাণ নেওয়ার চেষ্টা কেন করবে। ফরেন্সিক ডিপার্টমেন্ট জোরের সঙ্গে বলছিল যে গাড়িতে আরো 2জন ব্যক্তি ছিল, তাহলে তারা কারা? আমি সত্যিই জানি না স্মিতার সাথে রমেশের কি শত্রুতা।
কবে থেকে রয়েছে? বেশ কয়েক বছর ধরে রয়েছে। আর আমি রমেশকে বলেছিলাম স্মিতাকে ড্রাইভিং শেখাতে। স্মিতা নিজে হেল্প চেয়েছিল। আপাতত আমরা ওকেই সন্দেহের চোখে দেখছি, এর সাথে আরো দুজন জড়িত। আপনি আমায় বলতে পারেন যে স্মিতা শর্মার কারোর সাথে শত্রুতা ছিল কিনা, পার্সোনাল বা প্রফেশনাল? আই হ্যাভ নো আইডিয়া ইন্সপেক্টর। আর রমেশের ব্যাপারটা খুবই শকিং আমার জন্য। কালকে সন্ধে অবধি ডিউটি করেছে আমার কাছে, আজ থেকে ছুটি নিয়েছে। আপনি কি জানেন আগামী সপ্তাহে ও বিয়ে করছে? হ্যাঁ জানি, সেই জন্যই ও ছুটি নিয়েছে আর অ্যাডভান্সও নিয়েছে আমার থেকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না রমেশ এত বড় ক্রাইমে ইনভলভড হবে। সে রমেশ হোক বা যাই তার নাম হোক, সে শুধু আমার স্ত্রীকে ড্রাইভিং শেখাতো। এর বাইরে ওদের দুজনের মধ্যে কি ছিল আমি তা জানি না। ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, কোনো ঝগড়া? স্মিতা আর আমার মধ্যে এত ঝগড়া হতো যে আমরা কমই কথা বলতাম। তাহলে রমেশের সাথে কি নিয়ে ঝগড়া হলো তা আমাকে কেন বলবে? আমরা এক বাড়িতে থেকেও দুজন অপরিচিতের মতো থাকতাম। স্যার, আমি রমেশের ফোন ডিটেলস চেয়েছি। থুনায় ওর বাড়িতে নজর রাখছি, আর ওর বাগদত্তার বাড়িতেও, পাঁচমাতে। সে একটা টাকাও চুরি করেনি, ব্যাগটা যেমন ছিল তেমনি আছে, শুধু মোবাইলটাকে ভেঙে টুকরো করে দিয়েছে। প্ল্যানটা কি ছিল, পরিকল্পনা কি ছিল রমেশের? স্যার, আমি রমেশের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। থুনাতে, ভোপালের অন্যান্য স্টেশনে আর আমাদের এখানেও ওর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। রমেশের মোবাইল রেকর্ড থেকে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। এসব কি রমেশ? আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে ম্যাডাম আমার ফোনটা দিয়ে দিন, আমার ফোনটা দিয়ে দিন ম্যাডাম। ভালো কথা বলছি ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন, দিয়ে দিন ম্যাডাম ফোনটা। স্যার, এই হলো রমেশের ফোন রেকর্ডস। স্যার, এই দুটো নাম্বার আছে যার সাথে ওর লাগাতার কথা হয়েছে। এই দুজন ওর খুব কাছের। এই দুজনের নাম কি? গোপাল আর সুনীল। কিন্তু ঘটনার সাথে এদের কি সম্পর্ক? স্যার, অ্যাটাকের দিন এই দুজনের ফোন লোকেশন ক্রাইম সিনের সাথে ম্যাচ করছে। আর রমেশের যে দ্বিতীয় ফোনটা, ওটাও কাছাকাছি ছিল। দুজনের অ্যাড্রেস পাওয়া গেছে, মানে গোপাল আর সুনীলের? হ্যাঁ স্যার, থুনাতেই আছে। স্যার আমি নির্দোষ স্যার, স্যার আমি নির্দোষ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমি জানি না কিছু। রমেশ যখন স্মিতা শর্মার উপর হামলা করে তখন তোমরা দুজন ওর সাথে ছিলে? ছিলে কি না? ছিলাম স্যার। রমেশ স্মিতা শর্মার উপর হামলা কেন করলো? কেন ওনাকে মারতে চেয়েছিল? কি হলো? গাড়ি থামালে কেন? আর এরা কে? এরা আমার বন্ধু। এরা দুজনেই ভোপাল যেতে চাইছে, তো আপনার যদি আপত্তি না থাকে এদের দুজনকে একটু লিফট দিয়ে দেব? ঠিক আছে। প্ল্যান কি ছিল?
রমেশ স্মিতা শর্মাকে কেন মারতে চেয়েছিল? স্যার রমেশের মাথা খারাপ হয়ে গিয়েছিল, ওর বিয়ে ভেঙে যেত স্যার। আমরা মানে ওর ছোটবেলাকার বন্ধু, ও আমাদের সব কথা বলেছিল আর বলেছিল হেল্প করে দিতে। কিসের জন্য হেল্প? হ্যাঁ, স্মিতা শর্মাকে খুন করার সঙ্গে রমেশ আর মমতার বিয়ের কি সম্পর্ক ছিল? খুব তোলা পাচ্ছিলি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, এবার এসে গেছিস না রাস্তায়। ড্রাইভার ছিলি, ড্রাইভারের মতন থাকতে আপত্তি কি ছিল? আরে মাথা ঘুরে গিয়েছিল ভাই, ঝুঁকে পড়ে গিয়েছিলাম, হয়ে গেছে একটা ভুল। এখন যেটা হয়ে গেছে তার জন্য তো আমার পুরো জীবনটা নষ্ট করতে পারি না। কি এমন ভুল করেছিল রমেশ? তার সাথে স্মিতা শর্মার কি কানেকশন? স্যার স্মিতা শর্মা ম্যাডামই রমেশের সমস্যা ছিল, ওর অ্যাফেয়ার চলছিল এই ম্যাডামের সঙ্গে। স্যার যখন ওদের প্রেম শুরু হয় তখন রমেশ বড় বড় কথা বলতো, সে কথা আবার আমাদের মজা করে শোনাতো রোজ, কিন্তু আস্তে আস্তে ও ফেসে যায় স্যার। আপনাকে বলেছিলাম তাকে নিউট্রাল করতে, এইটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ এটাই নিউট্রাল। হ্যাঁ স্যার রমেশ 3 দিন ফেঁসে যাচ্ছিল, আর ওদিকে ওর মা বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। দেখ রমেশ, ভালো কথা বলছি, মমতাকে চুপচাপ বিয়ে করে নে, ওর মতো সংসারী মেয়ে তুই পাবি না। আর ওই যে তোর অ্যাফেয়ার চলছে না ম্যাডামের সাথে, ওটা দিয়ে এন্ড কর আর নতুন জীবন শুরু কর। দেখ ওরা বড় লোক, তারপরে আবার ও বিবাহিত ভাই, ও তোকে শুধু ব্যবহার করছে আর কিচ্ছু না, তোকে হাতের মুঠোয় করে নাচাতে চায় শুধু। ভালো কথা বলছি, এবার একটু বুদ্ধি খাটিয়ে ভাব। স্যার আমাদের রমেশ এমনিতে খারাপ ছেলে নয়, সত্যি ওর মাথা খারাপ হয়ে গেছিল, ওই স্মিতা ম্যাডামের জালে ও ফেঁসে গেছিল। কিন্তু স্মিতা শর্মাকে কেন মারতে চাইছিল? যাতে ওর এই অ্যাফেয়ার কারো সামনে না আসে? না স্যার, রমেশকে আমরা যেরকম বুঝিয়েছিলাম ও ঠিক সেরকমই করতে চাইছিল, ও স্মিতা ম্যাডামের সঙ্গে সমস্ত সম্পর্ক ভাঙতে চাইছিল। হ্যাঁ গত 1 সপ্তাহ ধরে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না কেন? আমি আপনাকে বলেছিলাম না, যা হয়ে গেছে আর কিছু করা সম্ভব নয়, আমি আর আসতে পারবো না ম্যাডাম। আসতে পারবে না? খিদে মিটে গেছে, মন ভরে গেছে তাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছো? এমন নয় ম্যাডাম, ব্যাপারটা আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ফোনে আমি ক্ষমা টমা করি না, বাড়ি এসো, দেখা করো, তারপর ভাববো ক্ষমা করবো কিনা। আমি তোমার জন্য অপেক্ষা করছি, এইবার ঠকাবে না কিন্তু।
করছো? হ্যাঁ, তুমি কি জানো যে তুমি আগুনের কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছ? যাই হোক না কেন আমাকে করতে হবে। আমাকে জীবনটা নতুন করে শুরু করতে হবে। এই সমস্ত আমি ভাবিনি। যা হয়ে গেছে আমাকে মাফ করে দিন ম্যাডাম। একবার আমার চোখের দিকে তাকাও আর দেখে বলো যে তুমি আমায় ভালোবাসো না। এভাবে আমায় ছেড়ে দেবে? আপনার চোখের দিকে তাকানোর যোগ্যতা আমার নেই ম্যাডাম। আপনি অনেক বড় আর আমি কিচ্ছু না। হাত জোড় করে বলছি, আমায় মাফ করে দিন, আমায় যেতে দিন। কি কি বলছিলে? বিয়ে করবে, সংসার পাতবে, আমাকে ছেড়ে দেবে? ঠিক আছে, যা মনে চায় তাই করো। বিয়ে করতে চাইলে বিয়ে করো, সংসার করতে চাইলে সংসার করো। শুধু আমার একটা শর্ত আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিসের সত্য? আরে মাথা ঘুরে গিয়েছিল ভাই, একটা ভুল না হয় করেই ফেলেছি। এখন যেটা হয়ে গেছে তার জন্য তো আমার পুরো জীবনটা নষ্ট করতে পারি না। বুঝতেই পারছি না কি করব। আরে দ্বিতীয়বার ওর কাছে গেলিটা কেন? আরে কি করতাম, ক্ষমা চাওয়ার ছিল। এই সব কিছু শেষ করার দরকার ছিল। দেখ, যা হবার হয়ে গেছে, দ্বিতীয়বার ওখানে যাস না। সেটা হবে না, মানে আমায় যেতে হবে। যখনই আমাকে ডাকবে আমাকে যেতেই হবে। মানে আরে বল না আবার কি করেছিস? আমার একটা শর্ত আছে। কি আপনার শর্ত? আজকের পরে আমরা আর দেখা করব না ম্যাডাম। আচ্ছা, আমরা কখন দেখা করব আর কখন দেখা করব না সেটা শুধু আমি ঠিক করব, বুঝেছো? ম্যাডাম, আমি একজন খুব সাধারণ মানুষ, আপনি আমার জীবনটা নষ্ট করে দেবেন না। মানুষই তো তুমি, শুধু আমার মানুষ। আমি তোমায় বিয়ে করতে কোথায় আটকাচ্ছি? আর পুরুষদের মতো বলছিও না যে আমি এই করেছি সেই করেছি বা এইসব করিনি। আমি তো শুধু এইটুকুই বলছি যে যখনই আমি ডাকবো তুমি এখানে চলে এসো। আমি আপনার খেলনা নই, আর আপনার পোষা কুকুরও নই যে আপনি যেমন খুশি যখন খুশি আমার সঙ্গে খেলা করবেন। খেলনা? আমার অভ্যেস হয়ে গেছো তুমি, নেশা হয়ে গেছো। যখনই আমার ইচ্ছা করবে তোমাকে এখানে আসতেই হবে। আমি যখনই লাভ স্টোরি দেখব তোমাকে এখানে আসতেই হবে। রমেশ ম্যাডামকে ফোন করে পরের দিন সকালে আসতে বলে। আমরা তো শুধু এই ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি?
কি হলো, গাড়ি থামালে কেন? ম্যাডাম আপনার ফোনটা আমাকে দিয়ে দিন। ফোন কেন? আপনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতে পারেন না। আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না। ও, এই যে ম্যাডাম, আপনার মতন স্কুল টিচারের এরকম করা একদম ঠিক নয়। মোবাইলটা রমেশকে দিয়ে দিন আর আপনাদের মধ্যে যা হয়েছে সেগুলো ভুলে যান। দেখুন আর 10 দিন পরে ওর বিয়ে, একটা নতুন জীবন শুরু করবে ও। আর দেখুন, আপনি এমনিতেই একজন বিবাহিত মহিলা। তাহলে তুমি নিজের সাথে এই দুজন গুন্ডা নিয়ে এসেছো আমাকে ধমকানোর জন্য, হ্যাঁ? আর তুমি কি ভাবো যে তুমি আমায় ধমকাবে আর আমি ভয় পেয়ে যাব? তুমিও না রমেশ, যদি আমি আমার মুখ খুলে দিই না, পুলিশ স্টেশনে গিয়ে খালি এটুকুই বলবো যে তুমি আমায় রেপ করেছো, তাহলে তোমার কি হবে? ফোনটা আমায় দিন। স্বপ্নেও পাবে না। আউট। ভালো সেটাই হবে যদি বেরিয়ে যাও, নয়তো আমি চিৎকার করে লোক জড়ো করব, আর তারপর তোমাদের যা অবস্থা হবে তা ভাবতেও পারছো না। এটা কি করছো রমেশ? আমি এক্ষুনি চিৎকার করে চুপ কর ম্যাডাম, চুপ কর ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন। আমার ফোনটা দিয়ে দিন ম্যাডাম, ভালো কথা বলছি ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন। দিয়ে দিন ম্যাডাম ফোনটা। এই সমস্ত গল্প শেষ, আর কাল থেকে একটা নতুন জীবনের শুরু। এখন কোথায় রমেশ? বলে দে, ও বেশি দূর পালাতে পারবে না। তাড়াতাড়ি বল, নয়তো মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবো। স্যার, সিহরের একটা লজে। জেঠু, এসব ফালতু কথা। এমন হতেই পারে না যে দিদি এসব করতে পারে, তাও আবার চালানা ড্রাইভারের সাথে। স্মিতার উপর হওয়া অ্যাটেম্প টু মার্ডারের পিছনের কারণ সত্যিই শকিং ছিল। রমেশের কথাতে কেউই বিশ্বাস করছিল না, কিন্তু পুলিশের কাছে এই বিষয়ে জোরালো প্রমাণ ছিল যে অ্যাটাক রমেশই করেছিল। ফরেন্সিক ডিপার্টমেন্ট চুলের আর রক্তের যে নমুনা পেয়েছিল, দুটোই রমেশের সঙ্গে ম্যাচ করে যায়। এখন এই সব প্রমাণকে আদালতে পেশ করার জন্য প্রস্তুতি চলছে। রমেশ, গোপাল আর সুনীল এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে। স্মিতা কোমা থেকে বেরিয়েছিল, কিন্তু কিছু বলার মতো অবস্থায় ছিল না। তার স্পাইনাল কর্ডের বেশ ক্ষতি হয়েছিল, সে একটুও নড়াচড়া করতে পারছিল না, আর কিছুদিনের মধ্যেই সে দ্বিতীয়বার কোমায় চলে যায়। গগন শর্মা, স্মিতার স্বামী, দিন রাত হাসপাতালে স্মিতার ঠিক হওয়ার অপেক্ষা করছে, তার দেখাশোনা করছে। এখানে কোনো সন্দেহ নেই যে রমেশই এই হামলার অপরাধী, কিন্তু রমেশের স্টেটমেন্ট ততক্ষণ গুরুত্ব পাবে না
যতক্ষণ না এই সমস্ত অ্যাফেয়ার অ্যাঙ্গেলের কিনারা হচ্ছে কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে। কিন্তু এই বিষয়টাও সত্যি যে তার উদ্দেশ্য কখনোই খুন করা ছিল না। সে স্মিতার টাকা আর গয়নাকে ছোঁয়নি পর্যন্ত। সে তার ফোনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে আর ওখানেই ফেলে এসেছে। রমেশের এর আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এই কেসের সত্যতার যতগুলো মোড় আছে তা সময়ের সাথে সাথে ধীরে ধীরে সামনে আসবে। যখন দুটি মানুষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে তখন মিলনের ইচ্ছে শেষ হতে থাকে। তাহলে এমন সম্পর্কে থাকা কি বুদ্ধিমানের কাজ? এমন সম্পর্ক কি ইঙ্গিত দেয় না যে যন্ত্রণা দূরত্ব ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? জীবনের সঙ্গে সঙ্গে প্রাণটাও যেতে পারে। আগামী সপ্তাহে ক্রাইম পেট্রোলে আবার দেখা হবে।